আদ্র সারাটা রাত ছটফট করতে করতে কাটিয়ে সকাল হতেই মায়ের কাছে এলো। একটা ছোট্ট প্রাণ, একটা ছোট্ট আদর আদর অবয়ব কল্পনা করেই ওর রাতটা কাটলো। কেবল মনে হচ্ছিল তার বাচ্চাটা থাকবে, অবশ্যই থাকবে। মিথু এতটাও খারাপ মা হতে পারে না। আদ্র শুধু নিজের ওইটুকু কল্পনা থেকেই সকাল সকাল মায়ের কাছে ছুটে গিয়ে প্রশ্ন ছুড়ল, আম্মু, তুমি কি তাকে কখনো দেখেছ আম্মু? সে আছে, তাই না? আদ্রর মা ভুরু কুঁচকাল। ছেলের কথা প্রথমে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কে সে আদ্র? আমার মানে মিথির সন্তান। আদ্রর গলা কাঁপল। সে এইটুকুন ভ্রূণটার ওপরে সে নিজের অধিকার প্রকাশ করে উঠতে পারল না। যদি সন্তানটা থাকেও অথবা নাও থাকে, তবু আদ্রর সেই সময়কার ঘটনাগুলো স্পষ্টই মনে পড়ে। আল্ট্রাসোনোগ্রাফির সেই পাতাটাও চোখে ভাসে। ভ্রূণটা তারই অংশ ছিল, অথচ আদ্রর সাহস হচ্ছে না নিজের বলে দাবি করার। তীব্র অপরাধ বোধে মুখটা কালো হয়ে এসেছে ওর। আদ্রর মা তাকিয়েই বলল, এখনো নিজের সন্তান বলতে ভয় হয় আদ্র? এখনো অস্বীকার করো সে তোমার সন্তান নয়? না আম্মু। তো আমার আসলে তার বাবা হিসেবে নিজেকে দাবি করতে লজ্জা হচ্ছে। আদ্রর মা শুধু তাকালেন, উত্তর দিলেন না। এই যে এই লজ্জাটা, এটা যদি কয়েক মাস আগেও আদ্রর চোখে দেখতে পেত, কয়েক মাস আগেও যদি আদ্র বুঝতো, ছোট্ট নিঃশ্বাস বের হয়ে আসে। আদ্র আবারও বলল, আম্মু, সে আছে তাই না বলো? কি চেয়েছিলে আদ্র? না থাকুক? তোমার ইচ্ছে পূরণ হোক? শোনো আদ্র, মায়েরা শত বিপদে থাকলেও সন্তানদের রক্ষা করতে জানে, সন্তানদের আগলে নিতে জানে। সন্তান ভালো হোক বা খারাপ, মায়েদের কাছে তাদের সন্তানরাই সব আদ্র। দুর্ভাগ্যবশত তোমার ইচ্ছাটা পূরণ হয়নি। আদ্র বোধহয় দুঃখী হওয়ার কথা ইচ্ছে পূরণ হয়নি শুনে। অথচ আদ্রর চোখ জোড়া চকচক করে উঠল। পুনরায় আহ্লাদ নিয়ে জিজ্ঞেস করলো, আছে সে? বলো আম্মু। তার মা উত্তর করে না। আদ্র আবারও ডাকলো, আম্মু, বলো না। ফের আবারও কিছু একটা ভেবে বলল, মিথি কি আমাকে দেখতে দিবে? ওকে একবার, শুধু একবার দেখতে দিবে আম্মু? আদ্রর মা কিছুই বলল না, শুধু ছোট্ট শ্বাস ফেলল। আদ্র ততক্ষণে বেরিয়ে গেছে, বোধহয় মিথির কাছে এক নজর সন্তানকে দেখার আকুতি করবে। বোকা আদ্র, অপরাধ বোধ, অনুশোচনা, নিজের পাপ সবই বুঝলো, তবে ভুল সময়ে। আমরা মানুষরা বড্ড বোকা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এইটুকু ভেবেই আদ্রর মা বিড়বিড় করে বলল, প্রিয় আমজাদ, লোকমুখে শুনেছি 50-এর আগে যে প্রেমে আমরা ডুবে থাকি তা নাকি যৌবনের প্রেমের রেশ। অথচ আসল প্রেম, আসল ভালোবাসা বোঝা যায় নাকি 50-এর পর এসে। রূপ, সৌন্দর্য, দৈহিক চাহিদা সব ভুলে নিজেদের মনের সম্পর্কটুকু সজীব থাকে। অথচ আমি সেই দিক থেকে বিশ্রীভাবে হেরে গেলাম বলো। আমি হেরে গেলাম। আর 50-এর পরের আসল ভালোবাসার পরীক্ষায় শূন্য পেলে তুমি আমজাদ। তোমার শূন্য পাওয়ার মানে বোঝো আমজাদ? এর মানে আমার সারাটা জীবনের পাওয়া ভালোবাসার পরিমাণও কেবলই শূন্য। আমি আজীবন তোমার থেকে যা পেয়েছি তা কেবলই নিখুঁত অভিনয় ছিল আমজাদ, ভালোবাসা নয়। আদ্র এতগুলো দিন মিথির সামনে আসতে পারেনি এক অদৃশ্য লজ্জা, সংকোচ আর অপরাধবোধ থেকে। নিজের অন্যায়গুলো বোঝার পরও মিথির কাছে ক্ষমা চাওয়ার মতো সাহসটুকুও তার হয়ে ওঠেনি। সে মুখটাই নেই তার। তবে আজ মিথির ঠিকানায় ছুটে এসেছে শুধু তার ছোট্ট বাচ্চাটার জন্য। আদ্র সে সকাল থেকেই এসেই দাঁড়িয়েছিল বিল্ডিংটার সামনে। মিথিকে কখন দেখতে পাবে শুধু সেই জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর অনেকটা সময় পর যখন মিথির দেখা মিলল, আদ্রর চোখ স্থির হলো। মাথায় ওড়নাটা চাপানো, মেয়েটার ব্যস্ততা দেখে ও শান্ত দৃষ্টি ফেলে চেয়ে থাকলো, অথচ সামনে যাওয়ার সাহসটুকুও করতে পারছে না। ভেতরে তীব্র অস্থিরতা আর অপরাধ বোধ।
আদ্র বহু পরেই ধীর পায়ে মিথির সামনে গিয়ে দাঁড়ালো। বহু কষ্টে গলা খাকারি দিয়ে শব্দ করে বের করলো, মিথি। মিথি হুট করেই চমকালো কণ্ঠ শুনে তাকিয়ে দেখলো এটা আদ্র। ঠিক তখনই ওর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো, কেমন যেন ঘৃণার ন্যায় দৃষ্টি। আদ্র আবারও তাকে দোষারোপ করতে এসেছে। আবারও শেষবার যেবার এলো তখনও আদ্র তাকে দোষারোপ করছিল। মিথি স্পষ্ট গলাতে জিজ্ঞেস করলো, সর্বপ্রথম আপনি আবার আবার কেন এসেছেন আদ্র? আপনার সাথে তো আমার আর কোনো সম্পর্ক নেই আদ্র, তবুও কেন আবার কেন এসেছেন এখানে? আদ্রর নজর আরো নাজুক হলো। মিথি আবারও বলল, আবার কি দোষ দিতে এসেছেন আদ্র? চরিত্র নিয়ে আঙ্গুল তুলবেন? হুম? আদ্র অসহায়ের মতো তাকালো। এবারে বলল, মিথি। এইটুকু বলার পরও আর শব্দ পেল না। কি বলবে, কথা পাচ্ছে না ও। আদ্র কিছুটা সময় নিয়ে শুকনো ঢোক গিলল, ফের শুধালো, মিথি। সে কেমন আছে? মিথি ভুরু কুঁচকে উত্তর দিল, কে? আমার সন্তান। আপনার সন্তান? আদ্র উসখুস লাগলো, বলতে অস্বস্তি হচ্ছিল নিজের অন্যায় ভেবে। তবুও বলল, হ্যাঁ, যে তোর গর্ভে বেড়ে উঠেছিল। কেমন আছে সে? কতটুকু হয়েছে? মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো, উত্তর করলো, হাসাচ্ছেন আদ্র? আপনার সন্তান? এখন সন্তান যাকে কিনা আপনি আবর্ষণ করিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, নিজের সন্তান নয় বলে স্বীকারোক্তি দিয়েছিলেন, লজ্জা হচ্ছে না এখন আমার সন্তান বলতে? আদ্র এবার অনুরোধ করেই শুধালো, মিথি, বল না সে কোথায় আছে? আছে এই বাসায়। আমি শুধু একবার দেখব, একবার কোলে তুলবো, শুধু একটা বার। মিথি, বল না, আছে সে এখানে? মিথির চোখ মুখ শক্ত করেই তাকালো, মুখ টান টান করে মুহূর্তেই উত্তর করলো, না, সে এখানে নেই। থাকলেও আমি কখনো তাকে আপনার কোলে দিব না, কখনোই না। মিথির মুখে স্পষ্টই জেদ, স্পষ্টই রাগ। আদ্র সরু চাহনিতে চেয়ে শোধালো, একবার, একবার কি বাবা হিসেবে আমি তাকে দেখতে পারি না মিথি? নিজের সন্তানকে কোলে নেওয়ার অনুভূতি কেমন তা অনুভব করতে পারি না? মিথি তাচ্ছিল্য করে হেসে আদ্রর আকুলতা আর এইমাত্র বলা সম্বোধনটা শুনে শুধালো, বাবা, তাও আবাসন করিয়ে যে ছোট্ট প্রাণটাকে দুনিয়ায় আসার আগেই শেষ করে দিতে চেয়েছিলেন, তার বাবা? আপনার মন নিজেকে বাবা হিসেবে ভাবতে পারছে আদ্র? আদ্র উত্তর করে না, নিজের অস্থিরতা আকুলতা তা ছাপিয়ে মিথির দিকে তাকিয়ে রইল। মিথি আবারও বলল, আপনি কয়েক মাস আগেও ফুপিকে এ, কি বলেছিলেন আদ্র? আমি নাকি আমার সন্তানকে মেরে দিয়েছি? আর যাই হোক, আপনার মতো নিকৃষ্ট তো আমি ছিলামই না আদ্র। আমার সন্তানকে আমি ভালোবাসি, তার অস্তিত্বের উপস্থিতি শুরু থেকেই ভালোবাসি। আপনার মতো একটা জঘন্য মন আমার নেই, যে নিজেই নিজের সন্তানকেই আবাসন করানোর মতো নোংরা চিন্তা ভাবনা করতে পারবো। এটুকু বলেই মিথি আর দাঁড়ালো না, এক সেকেন্ডও না পা বাড়ালো। হিমেলের সেই উত্তরটা ওর পরিবারে পৌঁছাতেই দেরি করলো না। মিথিকে বিয়ে করেছে এমন একটা বাক্যই পরিবারের সুখ শান্তি বোধ হয় এক মুহূর্তের জন্য নড়চড় করলো। হিমেল তার বড় ভাইকে খুব সমীহা করে চলে, বলা চলে ভাবিকেও। অথচ আজ তার মাত্র পাওয়ার মাত্রাটা পার হলো। হিমেল বাসায় আসার সাথে সাথে শুরু হলো নাটকীয় সব সংলাপ। এমনিতেই বহুদিন যাবৎ এই বাসাটায় ওর মানসিক শান্তি নেই বললেই চলে। বহুদিন হলো ওর এই বাসায় থাকতে ইচ্ছে হয় না। হিমেল আজ সে না থাকতে চাওয়ার ইচ্ছেটাই পূরণ করলো। ভাই ভাবির সাথে একটা শীতল রাগ দেখিয়ে সে হুট করেই বাসা থেকে বেরিয়ে গিয়েছে। আর এতেই ওর পরিবারের রাগটা মিথির ওপরে গিয়ে চওড়া হলো। অনেকক্ষণ যাবৎ ও যখন হিমেলের সাথে সরাসরি বা ফোন কলে কোনো যোগাযোগ করা গেল না,
তখন তার ভাবি আর মুহিবের আম্মু সরাসরি মিথির কাছে গেল। কথাবার্তার শুরুতেই হিমেলের ভাবি বলে উঠল, মিথি, হিমেল কোথায়? মিথি তখন তার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসা। এই বাসা আরো ২ জন মেয়েও আছে। সে মেয়েগুলোর সামনেই এইভাবে হিমেল ভাইয়ের প্রসঙ্গ আসতেই ভুরু কোঁচকাল। কোথাও মনে হলো সে কিভাবে জানবে। মিথি শুধালো, মানে? মানে তুমি জানো নিশ্চয় মিথি, হিমেল তোমার জন্য রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। কোথায় আছে বলো? যোগাযোগ করছে না কেন আমাদের সাথে? মিথি ছোট্ট শ্বাস ফেলে। এই যে একের পর এক অশান্তি তার জীবন জুড়ে, এর থেকে মুক্তি কি মিলবে তার? অথচ মিথি মনে প্রাণে শুধু তার বাচ্চাটাকে নিয়ে সুখে থাকতে চেয়েছে, একটু সব ছেড়ে একটু শান্তি চেয়েছে। হিমেল ভাবি এ ও আবারও বলল, তুমি ভুলে যাচ্ছ সমাজে তোমার কি পরিচয় মিথি? তুমি ডিভোর্সি, স্রেফ সোজা ভাষায় তুমি ডিভোর্সি নারী। অবিবাহিত এক ছেলের দিকে হাত বাড়াও কিভাবে? এর পরের মুহূর্তে মুহিবের আম্মু বলে উঠল, আমরা ওর পরিবার মিথি, আমরা অবশ্যই চাইবো ওর যাতে ভালো হয়। চাইবো না বল? কোন পরিচয়ে কোন পরিবার চাইবে ওদের অবিবাহিত ছেলেটার সাথে একটা বিবাহিত মেয়ের বিয়ে দিতে? তুই বুঝতে পারছিস তো মিথি, তাই না? মিথি একবার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা বাকি ২ জন মেয়ের দিকে তাকালো। ওরা কথাগুলো শুনে ঠিক কি ধারণা পোষণ করছে তার সম্পর্কে। এতটা নোংরা ভাবে তাকে উপস্থাপন না করলে হতো না। মিথি ছোট্ট করে শ্বাস ফেলে, অতঃপর বলল, ভাবি এবং চাচি, আপনাদের জেনে রাখা ভালো যে আমি হিমেল ভাইয়ের দিকে হাত বাড়াইনি, কখনোই না। আমি এই কথাটা কতবার বললে আপনারা বিশ্বাস করবেন আমি জানি না। মুহিবের আম্মু আবারও বলল, না বাড়ালে প্রশ্রয় দিচ্ছিস কেন ওকে? প্রশ্রয়? ও যখন বলল তোরা বিয়ে করেছিস গোপনে, তখন তো হা না কিছুই বলিসনি। নিশ্চয় এটা প্রশ্রয় দেওয়া বলে, তাই না? দেখ মিথি, তোকে আমার পছন্দ করি, আ- সত্যি পছন্দ করি, একজন মানুষ হিসাবে, একজন মেয়ে হিসাবে, কিন্তু হিমেলের বউ হিসেবে মেনে নিতে পারছি না। অনেকবার ভেবেও পারছি না। হিমেল সাবিহাকে বিয়ে না করে অন্য যেকোনো একটা মেয়েকে বিয়ে করলে আমরা মেনে নিব, কিন্তু তোর মতো বাচ্চা সহ ডিভোর্সি মেয়েকে মানতে পারছি না, কোনোভাবেই না। তোর ভালো চাই বলেই আমরা তোর জন্য সম্বন্ধ দেখছিলাম, চেয়েছিলাম তোর সুন্দর একটা সংসার হোক, কিন্তু হিমেলের জীবনটা থেকে চলে যায়। দেখবে দেখবি তোর এই চাইতেও ভালো সংসারে হবে মিথি। মিথি শুনল। এতগুলো কথা শোনার পর তার নিজের উপরে শুধু ঘিন ঘিন করা একটা অনুভূতি জাগলো। সে কি এতটাই ঠুনকো? হিমেল ভাই কেন তাকে এইভাবে বাজে ভাবে আঙ্গুল তোলার সাহস করে দিল? কেন? মিথি বলেছে ও নতুন করে সংসার করতে চায়? এভাবে একবারও বলেছে? তবুও এই মানুষগুলো কি বুঝতে চাইছে সে সস্তা, সংসার করার জন্য পাগল হয়ে বসে আছে? মিথি শোধালো, চাচি, আমি ওনার জীবনে কখনো ঢুকিনি যে বের হব। ছোটবেলা থেকেই দেখেছেন আমায়, নিশ্চয় জানেন আমাকে। ওনার প্রতি আমার এতটুকু আগ্রহ নেই। আমি যেভাবে আছি এভাবেই থাকার প্ল্যান আমার। আমার মেয়ে নিয়ে আমি সুখে আছি, সেই আমার সব। মিথি ফিজার মাধ্যমে আইমানের সাথে যোগাযোগ করলো। হিমেলের ফোন নাম্বারও নিয়েছিল, লাভ হয়নি। তাই আইমানের মাধ্যমে যোগাযোগ করতে বাধ্য হলো। অতঃপর যখন যোগাযোগের সুযোগ হলো তখন মিথি প্রথমে বলল, সমস্যা কি হিমেল ভাই? কি চাইছেন কি আপনি? আমার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন কেন হিমেল ভাই? হিমেল মন এমনিতেই তিক্ত ছিল। মিথির প্রথমেই এমন কথা শুনে মেজাজটা আরেকটু খারাপ হলো। গম্ভীর শীতল স্বরে জানালো, এমন কেন মনে হলো তোর? মিথি আবার রাগ নিয়েই শুধালো, বাসা ছেড়ে চলে গিয়েছেন কেন? মন চেয়েছে। মন চেয়েছে কেন? আমার জন্য? নাকি আমি বলেছি আপনাকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য?
কোনটা? কোনোটাই নয়। তুই ততটাই গুরুত্ব নোস যে আমার জীবনে। মিথি ফের বলল, গুরুত্ব না হলেও কারণটাতে আমি জড়িত। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে ছেলেমানুষি করে বাসা ছেড়ে চলে যাওয়া কেমন যৌক্তিক কাজ? তাও আবার একটা ডিভোর্সি মেয়ের জন্য। হিমেলের মেজাজটা আর একটু খারাপের পর্যায়ে গেল। চোখ মুখ শক্ত হয়ে এলো। এই ডিভোর্সি সম্বোধনটা শুনলেই বিরক্ত লাগছে। পরিবারের এটা শুনতে শুনতে সে তিক্ত বিরক্ত। মিথিও যে এটা এক প্রকার খোঁচা দিয়েই বলল, বুঝতে অসুবিধা হলো না। হিমেল উত্তর করলো না, শুধু শুনলো। এরপর অনেকটা সময় চুপ থাকতেই মিথি আবারও শুধালো, একটা ডিভোর্সি মেয়েকে স্ত্রী হিসাবে পরিচয় দেওয়া, তার মেয়েকে আপনার মেয়ে হিসেবে পরিচয় দিয়ে তাকে বিতর্কের মুখে ঠেলে দেওয়া ঠিক কতটুকু যৌক্তিক ছিল হিমেল ভাই? কেন বলেছিলেন এই মিথ্যাটা? হিমেল মুখ চোখ শক্ত করে তাকালো তখনও। বলল, তোকে বলতে বাধ্য নই। বাধ্য, কারণ পরিচয়টা আপনি আমাকে নিয়েই দিয়েছেন। এতে আমি সম্পৃক্ত। হিমেল হাসলো এবারে, চমৎকার হাসিটা ঠোঁটে রেখে উত্তর করলো, সবসময় সত্য বললে বা সুখ পাওয়া যায়? কিছু কিছু মিথ্যা দিয়েই না হয় আমরা মিথ্যার সুখ পাই জীবনে, ক্ষতি কি? মিথি বুঝলো না যেন, বলল, মানে? মানে তুই বুঝিস মিথি, তবুও না বুঝলে বোঝার দরকার নেই। মিথি আসলেই কি বোঝেনি, আসলেই কি বুঝছে না? শুধালো, আমাকে বাঁচতে দিন হিমেল ভাই, একটু সুখ আর শান্তিতে থাকতে দিন হিমেল ভাই। আমি এই সমাজের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতেই বা বরাবরই বারবার চাই না। দয়া করে আমায় নিজের মতো করে বাঁচতে দিন হিমেল ভাই। নিজের জীবনটা সাজিয়ে নিতে দিন সুন্দরভাবে। সাবিয়া আপুকে অথবা ভালো দেখে একটা মেয়েকে দেখে বিয়ে করে নিন। আমি সব রকমের দোয়া করব আপনার জন্য। আমাকে একটু শান্তিতে থাকতে দিন আপনারা। হিমেল এবারেও হাসলো, তাচ্ছিল্য হাসিটা ঠোঁটের কোণে রেখে বলল, অন্য একজনের শান্তি নষ্ট করে নিজে শান্তিতে থাকতে চাইছিস মিথি? খুব সেলফিশ তুই।